সব আপিল হচ্ছে। জজ সাহেবদের তো সাহস থাকতে হবে, সাহস থাকতে হবে তো। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি তো না আমাদের। না স্যার, এর আগে গত 15 বছর, মানে আমরা যদি শেখ হাসিনার সরকারের অবস্থানটা ধরি, ওই It was সময় better. অনেকগুলো মামলা করেছিলেন। It was better. It was better. যদিও আমি তখন বলেছি এই যে এইটা সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, আমি এই বলেছিলাম যার জন্য কন্টেম্প্ট হয়েছে। বাট এখন আপনি তো কম্পেয়ার করলে বুঝবেন যে কোনটা বেটার ছিল কোনটা কি। তখন ইট ওয়াজ বেটার, সার্টেনলি বেটার। না, সেটা আপনাদের থেকে শুনতে যাচ্ছি, কারণ আপনারা আইনজীবী, আপনারা যান কোর্টে। না না, ইট ওয়াজ সার্টেনলি বেটার, ইট ওয়াজ সার্টেনলি বেটার, এটা কোনো সন্দেহ নেই, এটা কোনো সন্দেহ নেই। আপনি অলরেডি জানেন যে তারেক রহমানের দিল্লি সফর প্রায় বাতিল হয়ে গেছে, একরকম বাতিলই বলা যায় এই মুহূর্তে। এখন তো আর সময় নেই, অলরেডি আজকে 24 তারিখ, আর সময় নেই। উনি সম্ভবত যাচ্ছেন না। কিন্তু উনি যে 3টা দাবি দিলেন, হয় শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, হাদি হত্যাকারীদেরকে নিয়ে ফেরত দিতে হবে, এগুলো বলে ওনার ইন্ডিয়ার সফরটা বাতিল করার পেছনে কি আসলে এগুলো কারণ না অন্য আরো কিছু আছে? দেখেন, আমি একটা কথা বলি, সেটা হলো যে আপনি বিদেশিদের সাথে যখন আপনি ডিল করতে চান বা করবেন, ইউ হ্যাভ টু বি ভেরি ডিপ্লোম্যাটিক। আপনি কি এই যে শর্ত যে দিলেন, এই শর্তগুলি তো মিনিংলেস, অ্যাবসার্ড শর্ত। তার কারণ হচ্ছে যে শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করতে হবে। আচ্ছা, শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করতে পারবে না তারা, সিম্পল। আমি এটা বারবার বলে আসছি, বিকজ এক্সট্রাডিশন ট্রিটিতে ওইটা কভার করে না, ইট ডাজ নট কভার, সো দ্যাট ইজ গন। ওরা আপনার সাথে ভদ্রতা করছে, ভদ্রতা করে বলছে আচ্ছা এটা লিগ্যাল ম্যাটার দেখবে, কোর্টস দেখবে, অমুক তমুক, ঠিক আছে। আপনার এক্সট্রাডিশন ম্যাটার হলেও তো কোর্ট দেখবে, কিন্তু এগ্রিমেন্ট এরকম যে এইটা তো যাবেই না, এটা কোর্ট পর্যন্ত যাওয়ার কোনো স্কোপ নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, বিকজ কভার করে না, এক্সট্রাডিশনটা কভার করে না, কাজে ওটা কোর্টে আর গিয়ে কি করবে। নাম্বার টু, হাদির ব্যাপারটা, হাদির ব্যাপারও তারা জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে যে হাদির ব্যাপারটা এখন হবে না, বিকজ সে আমাদের এখানে যে ইলিগাল এন্ট্রি আছে তার জন্য সে এখন আন্ডার অ্যারেস্ট আছে, তার মামলা চলছে। আর তারা এইটাও বলেছে যে অনেক কয়েকটা উপদেষ্টা ইনভলভ ছিল হাদির কিলিং এ, কাজে এই জিনিসগুলি আমরা ভালো করে দেখে তারপরে ওইটা আমরা দেখবো। এই গেল এক। থার্ড আর একটা কি যেন আছে, বাট দিজ আর অল বোগাস, ইউ সি। এইটা হলো দুইটা জিনিস আছে। এইটা এই গভর্নমেন্ট ওয়াজ প্লেইং টু দ্য গ্যালারি, অর্থাৎ যে জনগণের জন্য এই এই জিনিসগুলি তারা বলল যে এই শর্ত না হলে আমি যাব না, আমি বিরাট একটা মহান নেতা এই পৃথিবীর, আমি কিভাবে যাই, এই শর্ত। এইটা কোনো শর্ত হলো? আপনি শর্ত দেবেন যেটা রাষ্ট্রের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেমন আমার পানির জন্য আপনি আলাপ যদি করতে রাজি হন, আমার এই যে গঙ্গা ওয়াটার চুক্তি শেষ হচ্ছে, এটা যদি একটা সুরাহা হয়, বা আমার তিস্তার পানি, এইগুলি দিস ন্যাশনাল ইস্যুস, আপনি ন্যাশনাল ইস্যু নিয়ে আলাপ করবেন। আপনি কি এক্সট্রাডিশন ট্রিটি পড়েন নাই? ওরা দেখেন না? আই থিঙ্ক ইটস 11 পেজেস, 23 আর্টিকেলস, ক্লজেস আছে 23 মতন, পড়ে নেন, পড়ে নিজেই বুঝবেন। বাট প্রবলেম যেটা হয়েছে, ইফ ইউ প্লে টু দ্য গ্যালারি, চিপ পপুলারিটি আপনি যদি করতে যান, তাহলে ইউ উইল টোটালি ফেল ইন ইউর ডিপ্লোম্যাটিক এফার্টস। আপনি কিছুই কোথাও এগোতে পারবেন না। আর আমি বলি, ইন্ডিয়া যত বাটারিং করার, তারেক রহমানকে যত বাটারিং করেছে ইন্ডিয়া, বুঝছেন, এত বাটারিং কোন সময় কাউকে করে না ইন্ডিয়া। ইভেন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছেন, উনাকে এয়ারপোর্টে স্টেট মিনিস্টার বা ডেপুটি মিনিস্টার রিসিভ করেছে, এরকম বাটারিং করে নাই, বুঝছেন। উনাকে যত বাটারিং করেছেন, আপনি তারেক রহমান সাহেব অতই ফুলে গেছেন, আরো লাগাও বাটার, আমি যাব না, লাগাইতে থাকো। তো ওরা কি এই করবে? ওরা বলে দেবে আপনার আসারও দরকার নেই, ইনভিটেশন। ওরা তো ভদ্রতা করে বলে নেই দ্যাট উই আর উইথড্রয়িং দ্য ইনভিটেশন, ছেড়ে দিয়েছে ওইভাবেই। বিকজ আমার মনে হয় পুরো পৃথিবী এই কাণ্ডটা দেখে মনে করছে দ্যাট উই আর ডিলিং উইথ আ ভেরি ইম্যাচিউরড গভর্নমেন্ট, উই আর ডিলিং উইথ আ ভেরি ইম্যাচিউরড প্রাইম মিনিস্টার হু ডাজ নট নো হাউ টু গভর্ন। এই ছাড়া আর কি।
আরে আপনাকে তো গভর্নেন্স, আপনার তো কত সমস্যা আছে দেশে, যেটা ইন্ডিয়ার সাথে কথা বলতে হবে আপনাকে। তারপরে আপনি যখন মরিচ নাই মরিচ দাও, পেঁয়াজ নাই পেঁয়াজ দাও, ওরা কেন আপনাকে ডিজেল দেবে? দে শুড নট গিভ ইউ ডিজেল। আপনি যখন ভদ্রতাই নাই আপনার মধ্যে, আপনি জনগণের এখানে চিপ পপুলারিটির জন্য কাজ করতেন, তো ইটস বিকামিং ডিফিকাল্ট ফর এনিবডি টু ডিল উইথ ইউ। আপনারা দেখেন চায়না তো আপনাকে কোনো কমিটমেন্ট করে নাই। China has not made any commitments. You went on a state visit thinking যে, official visit thinking যে আপনাকে সবকিছু দিয়ে দেবে। No, they gave you nothing. স্যার আমার মনে হয় চায়না একটা কমিটমেন্ট করেছে বাংলাদেশকে, কি একটা বিশাল কমিটমেন্ট। এখন আপনি এটাকে কিভাবে জবাব দিবেন আমি জানি না। চায়না কমিটমেন্ট করেছে যে বাংলাদেশের যত পণ্য আছে সব জিরো ট্যারিফে চায়না যেতে পারবে, কোনো সমস্যা নেই, বাংলাদেশ যা পাঠাতে চায়। এখন আপনার কাছে কি আছে, আপনি এখন কিভাবে বলবেন এটা, আমরা কি কি পাঠাতে পারি? দেখেন আমি এইভাবে বলবো যে এখন মুর্শিদ রশিদের মতন মানুষকে যদি আপনি বলেন যে ওই যে বাচ্চাদের টয়েস আছে না, টয়েস, আমি আপনাকে টয়েস দেব, what will Mohsen Rashid do with these toys? বাচ্চাদের টয়েস তো আমার দরকার নাই, বিকজ আপনি জিরো ট্যারিফে যদি পাঠাতে পারেন পাঠান না। ইয়েস, ইউ মে বি এবল টু এক্সপোর্ট সাম গার্মেন্টস, ওদের নিজেরই গার্মেন্টস আর এত বড় সেক্টর আছে ওদের, আপনি এখান থেকে ওদেরকে শুজও এক্সপোর্ট করতে পারবেন না, বিকজ ওদের বড় সেক্টর আছে শুজের, ওরা সিনথেটিক লেদার দিয়ে যে শুজ বানায়, আমরা এগুলি ইম্পোর্ট করি। আপনার বাংলাদেশ ভর্তি, নিউ মার্কেটে যান যেখানেই যাবেন এই শুজ গুলি ভর্তি। আপনি যে বলেন গার্মেন্টস আইটেম, স্যার এই যে আমার পরনে যে শার্টটা আছে, এই একই কোয়ালিটির শার্ট যদি আমি বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ সেখানে বিক্রি করে প্রাইমার্কে, একটা শার্টের দাম পড়ে 7 পাউন্ড, আর এইটা আমি চাইনিজ শপ থেকে নিয়েছি স্যার 1 পাউন্ডে। তা আমি কিভাবে কেন? যে ঠিক আছে, আপনাকে জিরো ট্যারিফে আপনি যদি কিছু এক্সপোর্ট করতে পারেন করেন, বাট আপনার কি কিনবে? আপনি আইটেমস গুলি কি ডিটারমিন করেছেন ওদের সাথে বসে, দ্যাট দিস ইজ মাই লিস্ট এইগুলি? তো ওরা বলবে ঠিক আছে এটা ইম্পোর্ট করবো, জিরো ট্যারিফে ইম্পোর্ট করবো। ডু ইউ হ্যাভ আ লিস্ট অফ আইটেমস হুইচ ইউ হ্যাভ ডিসকাসড? ইউ হ্যাভ নট। এটা মুখের কথা, ঠাট্টা। তুমি যা দিতে চাও, আরে দে আর দ্য সাপ্লায়ার্স টু দ্য ওয়ার্ল্ড, দে আর গ্লোবাল সাপ্লায়ার্স। ওদের সাপ্লাই চেইন এত বড় যে আপনি ওদেরকে দেওয়ার মতন আপনার কি আছে? আপনি যদি বলেন যে আমাকে $10,000 গাড়ি বানায় দেয়, ওরা $10,000 আপনাকে রোলস রয়েসের মতন, বেন্টলির মতন গাড়ি শেপ ওইটাই হবে, ইঞ্জিন যা হওয়ার হবে, কিন্তু অ্যাটলিস্ট আপনি ওইটাতে তো ঘুরতে পারবেন, ওইটার মোটরসাইকেলের ইঞ্জিন লাগাই দিলেও তো চলবে। ইউ সি, সো ওইগুলি কিছু না। আমরা কি কিছু মানব সম্পদ আর ইলিশ মাছ এক্সপোর্ট করতে পারি মনে হয় না? আমরাই তো খাইতে পারতেছি না ইলিশ মাছ। আগে তো আপনাকে ডোমেস্টিক মার্কেটকে ফিট করতে হবে। ইলিশ মাছ জানেন, আমি সেদিন কিনতে গেছি, 2টা ইলিশ মাছ কিনেছি, 1 কেজির কিছু বেশি ছিল। ইট কস্ট মি আ লিটল লেস দেন 8,000 টাকা। 8,000? এ লিটল লেস দেন 8,000 টাকা। এখন 900 গ্রামের মাছ খুব কম আসে, 1 কেজির কম আসে। আপনার 900 গ্রামের মাছই তো বিক্রি হয় প্রায় আপনার 2,500 টাকার কাছাকাছি। অতীতে আপনারা বলতে আমি আসলে পুরো বাংলাদেশের মানুষকে বুঝাচ্ছি আর কি, যারা বলতো আর কি যে শেখ হাসিনা সব ইলিশ মাছ ভারতে পাঠিয়ে দিয়েছে এই জন্য দাম বেশি। এখন তো ভারতে যায় না, তাহলে তারপরে দাম বেশি কেন? যায় না কই, আপনার যত ইলিশ মাছ পাঠায়নি তার চেয়ে বেশি ইলিশ মাছ তো রিজওয়ানা পাঠিয়েছে, তার চেয়ে অনেক বেশি ইলিশ মাছ। ইউ সি, এইগুলি দিয়ে তো আপনি দেশ চালাতে। ইউ সি, হোয়াট দিস গভর্নমেন্ট শুড ডু ইজ দে শুড স্টার্ট গভর্নিং। ওরা তো গভর্নেন্স এর মধ্যে নাই, বিকজ দেখেন গভর্নেন্স এর মধ্যে আমি স্পষ্ট ভাষায় বলেছি, বারবার বলি যে দেখেন, যদি আপনাকে ইলেকট্রিসিটি, গ্যাস এইগুলির যদি আপনাকে সমাধান করতে হবে, বাংলাদেশের বিগেস্ট হলো সামিট গ্রুপ। আজিজ খানের সাথে কথা বলেন, মোস্ট অফ দ্য বিগ সাপ্লায়ার্স অফ এলএনজি বলেন বা হোয়াট এভার, এইগুলি ওর পার্টনার। হি হ্যাজ গট পার্টনারশিপ ডিলস আছে তার সাথে। বুঝি, হি মেক্স ডিলস।
আপনি ওকে নিয়ে বলেন, আপনার যদি যা প্রয়োজন আছে, এই যে ব্যবসায়ী যারা বড় বড় ব্যবসায়ী তারা তো জানে যে কিভাবে, যদি কোনো এরকম টেকনিক্যাল জিনিস আছে যেটা বসুন্ধরার থেকে, ধরেন বিটুমিন যদি আপনার লাগে, বিটুমিনের শর্টেজ হয়, বসুন্ধরা নোজ ওয়ে টু গেট বিটুমিন ফ্রম, ওরা নিজেরাও ম্যানুফ্যাকচার করে। তো আপনি রাস্তাঘাটের জন্য যদি বিটুমিন দরকার হয়, ইউ হ্যাভ টু টক টু দেম। আপনি বাইরে বসে গালি দেবেন যে আহ, আহ, বসুন্ধরা দোসর, আজিজ খান দোসর, এই ইসের আওয়ামী দোসর এরা, কিন্তু আপনি গভর্ন করতে পারবেন না, আপনার পক্ষে সম্ভবই না। আপনি গভর্নেন্স শুরু করেন। আজকে ঢাকা শহরের যে রাস্তাঘাটের যে অবস্থা, আপনি তো রাস্তায় মানুষ গেলেই দেখতেছে দ্যাট দের ইজ নো গভর্নেন্স, এই গভর্নমেন্ট গভর্নই করতেছে না। আপনি আপনি ধরেন এই যে ঢাকা শহরে বা বাইরে যে রিক্সা, মোটর রিক্সা বা এরা 12টার পরে তারা যে চার্জিং করে, আপনার কত ইলেকট্রিসিটি তারা খায় হিসাব করেন। হয়তো ওইখান থেকে কিছু সাশ্রয় হলে আপনি এটা দিতে পারেন, হয়তো অন্য খাতে দিতে পারেন। সো ইউ সি, ইউ মাস্ট স্টার্ট গভর্নিং। আই হ্যাভ গ্রেট রিগার্ড, পার্সোনাল রিগার্ড, এটা দিস পার্সোনাল রিগার্ড ফর তারেক রহমান। I like him very much. He's very affectionate to me. খুবই আমি ওকে পছন্দ করি, এবং পাবলিকলি তার বিহেভিয়ার এস প্রাইম মিনিস্টার যেটা আছে প্রশংসনীয়। কিন্তু আপনি মুখে আপনি মুখে যদি যে জিনিসগুলি বলছেন, এই জিনিসগুলি যদি আপনি করেন, তো দেশ এগোতে পারবে। কিন্তু যদি আপনি মুনাফিক হয়ে যান যে আমি মুখে বলছি ফর পাবলিক কনজাম্পশন, বাট বেসিক্যালি আমি এগুলি করব না, তো কেমনে হবে? আপনি দেখেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস কি দেখেন, অনেক বড় বড়, আমি জানি এখানে লোকজন সারের কারখানা লাগিয়েছে, চালাতে পারছে না, বিকজ ওদের ফান্ডিং ফাইন্যান্সিং ঠিক করে হচ্ছে। কারখানা ইজ দেয়ার, দে ক্যান গো ইনটু প্রোডাকশন, বাট আপনি ওদেরকে গ্যাস দিতে পারছেন না। হ্যাঁ, তো কিভাবে? আপনার 6 মাস হয়ে গেছে, আই আন্ডারস্ট্যান্ড 6 মাস মে নট বি আ বিগ লং টাইম, বাট আপনাকে বুঝতে হবে দ্যাট মর্নিং শোজ দ্য ডে। বিকজ আপনি তো এইগুলি নিয়ে, ধরেন আপনি এখনো রেগুলেশনস গুলি ঠিক করে ধরেন নাই। আপনি স্টক মার্কেটকে, আই উইল মেক ইট আ বুলিশ মার্কেট ইন 1 week's টাইম। হোয়াট আই হ্যাভ টু ডু ইজ ডিরেগুলেটেড। আপনি ফরেন ইনভেস্টমেন্ট চাচ্ছেন, আপনি বিডার সাথে আরো 2টা যোগ করে দিয়েছেন। যে যাকে বিডার দিয়েছেন সে তো 2 বছর চালিয়েছে, চালানোর পরে তো আপনার 1 সেন্ট ইনভেস্টমেন্ট আসে নাই। ওয়াই আর ইউ উইথ হিম? আপনার খলিলুর রহমান সাহেব আপনাকে কি, আপনার রিলেশনশিপ উইথ দি ওয়ার্ল্ড আপনার কত দূর নিয়ে গেছেন? উনি ঘুরে গেছেন কাতারে, কাতার থেকে $9। শেখ হাসিনা কাতারের সাথে তো এগ্রিমেন্টই করেছিল, আপনি করেছেন $24, ওই যে $24 MMBTU কি আছে, ওইটা করেছেন আপনি। বাট তারপরেও তো আপনি সিক দি কোঅপারেশন অফ পার্সন, যারা জানে অ্যাক্সেলারেট এর আছে, ওরা এখন বোধহয় দে আর রেডি। ওদের এখানে বোধহয় বয়লার টয়লেট পুরো গন্ডগোল হয়ে গেছিল, বয়লার হয়তো রিপ্লেস হয়ে গেছে। সো কোয়েশ্চেন ইজ যে আপনি গভর্নেন্স শুরু করেন, স্টার্ট গভর্নেন্স। আপনি গভর্নেন্সে আপনার কি লাগবে? সিকিউরিটি সিচুয়েশন ঠিক করেন, ল অ্যান্ড অর্ডার ঠিক করেন। জামাত ইসলামী বলেছে যে 6 মাসে 500 কত যেন ফিগার দিয়েছে, গুম হয়েছে। জামাত এসে দিচ্ছে, মোহসিন রশিদ বলছে না এটা, ঠিক আছে? তারপরে আপনার কত খুন হয়েছে এই 6 মাসে? আপনি দেখেন, সব খুন তো আর নট রিপোর্টেড। আপনার 2 বছর হয়ে গেল, পুলিশের কোনো মোটিভেশন নাই। ইউ হ্যাভ নট বিন এবল টু মোটিভেট পুলিশ। আপনি এখনো আর্মিকে পুরো 100% সরাইতে পারেন নাই। ইউ আর এন ইলেক্টেড গভর্নমেন্ট, ইউনুস তো করেই নাই, আপনার এখনো আর্মি ডিপ্লয়েড আছে। আজকে যদি আর্মি চলে যায় কি অবস্থা হবে? আপনি আজকেও ইউ হান্টিং আওয়ামী দোসর। আরে আওয়ামী দোসর বাদ দেন, আপনি গভর্নেন্স শুরু করেন আল্লাহর ওয়াস্তে। বিকজ এখানে আমার 2টা প্রশ্ন আছে, সম্পূরক প্রশ্ন 2টা। তারেক রহমান যেদিন শপথ অনুষ্ঠান শেষ হলো,
সেদিন সন্ধ্যায় আমরা বসেছিলাম, সেদিন আপনার কথার সাথে আমিও একমত হয়েছিলাম। আপনি আমাকে বলেছিলেন যে আমরা 3 মাস তারেক রহমান সম্বন্ধে কোনো কিছুই বলা যাবে না, কারণ দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। গত 1 মাস যাবৎ আপনি বারবার বলছেন বিভিন্ন জায়গায় যে তারেক রহমান এজ এ ম্যান গুড, তার অ্যাপারেল সবকিছু ঠিক আছে। আপনার কি মনে হয় যে তারেক রহমান আসলে আপনি যা বলছেন এগুলো উনি ওনার কান পর্যন্ত যাচ্ছে বা শোনার চেষ্টা করছে? প্রশ্ন 1। এবং দ্বিতীয় প্রশ্ন, পুলিশের কথা বললেন, যেখানে কয়েকদিন আগে পুলিশের পুলিশ স্টেডিয়াম বা পুলিশের কমিউনিটি সেন্টারে একটা সঙ্গীতানুষ্ঠান মৌলবাদীদের হামলায় বন্ধ করতে হলো। এরপরও কি মনে করেন যে পুলিশ তার সজাগায় ফিরে আসতে পারবে? পারবে। আপনার সেকেন্ড প্রশ্নটার উত্তর দিই, পুলিশ কেন পারবে না? আপনার পুলিশকে মোটিভেট করেন। আপনার এক হাই লেভেলে আপনি গিয়ে যত কমিশন দেখেন, আমি যদি আজকে হোম মিনিস্টার হই, আমি তো জানি পুলিশ ডিমোটিভেটেড, সো হোয়াট আই উইল ডু, আমি গিয়ে প্রথমে ঢাকা মেট্রোপলিটন কমিশনারের এখানে যাব, সব পুলিশকে ডাকবো আমি, অল দি ওসিস উইল বি হিয়ার, অল দি ডিসিস এসিস সবাই আসবে, ওদের সাথে আমি কথা বলবো যে কি প্রবলেম আছে তোমার, হোয়াট ইজ ইউর প্রবলেম। ওই প্রবলেমস গুলি আমি অ্যাজ হোম মিনিস্টার রিজলভ করব। আমি এরপরে যাব, আমি চিটাগং যাব, রাজশাহী যত কমিশনারেটস আছে এইগুলি শেষ করার পরে আমি ডিভিশনাল হেডকোয়ার্টার্স গুলিতে যাব, 8টা ডিভিশন। তো সেখানেও আমি সব জেলার পুলিশ যারা আছে, এসপি টেসপি সবাইকে নিয়ে আসতে পারবো, ডিসিসদেরকে নিয়ে আসতে পারবো, সবাইকে এনে ওইখানে কথা বলবো। We will get some motivational speakers to talk to them at different levels, এবং আমাকে পুলিশকে অটোনমি দিতে হবে কাজ করার জন্য, বিকজ ওদেরই কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার, আর্মির কাজ না। আপনি দেখেন যখন মানুষ অ্যারেস্ট হয় মার্শাল লতে, তখন মানুষ বলে যে আমাকে পুলিশে দেন, আর্মির হাতে দিয়েন না, পুলিশের হাতে দেন, বিকজ পুলিশকে মনে করে মোর সিভিলাইজড দেন দেম, ওরা মিসবিহেভ করবে, এই করবে সেই করবে, এই জন্য তারা এটা মনে করে। আর্মি যখন আসে আপনাকে ধরতে বার্সল্লোর সময়, আইসাই তো আপনার উপরে গালাগালি চট মাইরা 2-4টা চট টট, তারপরে আপনাকে নিয়ে যায়, পরে কি বিহেভ করে ভালো সুন্দরী, বাট ফার্স্ট বিহেভিয়ারটা হলো মাইল দাও। পুলিশ ডাজ নট ডু দিস। সো পুলিশ ইজ এ সিভিলিয়ান ফোর্স, ওদের হিউম্যান রাইটস এর কিছু বুঝ দেওয়া হয়, এই জিনিসগুলি আরো বেটার বুঝ দিতে হবে ওদেরকে, যে কিভাবে অপারেট করবে। এইটাও করতে পারি যে থানায় আপনার আমরা কমিটিজ করে সিভিল ইসের আপনার সিভিলিয়ানদের কমিটি, যেন পুলিশ রেগুলারলি মোটিভেটেড থাকে, কাউকে অন্যায় ভাবে অ্যারেস্ট না করে, আমার রাত্রে যেন কাউকে অ্যারেস্ট না করে, 5টার পরে যেন কাউকে অ্যারেস্ট না করে, কাউকে যদি অ্যারেস্ট করতে হয় তার বাসা ঘেরাও করে রাখো, কোনো অসুবিধা নাই, বাট ওকে সকাল 8টার আগে বা 7টার আগে অ্যারেস্ট করবে না। তারপরে আপনার জেলে এই যে ধরে, আপনার জেলের যে পপুলেশন আছে অনেক বেশি আছে, এইটাকে কমাতে হবে। কিভাবে কমাবেন? ধরেন যেগুলি আপনার শাস্তি আছে 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, বেলের দরকার নেই, থানার থেকে ওদেরকে দিয়ে দেবে, বন্ডে ছেড়ে দেবে। আপনার উইল এমেন্ড দ্য লস, বন্ডে ছেড়ে দেবে, ওসির পাওয়ার আছে, বন্ডে ছেড়ে দিবে, বলবে তোমরা প্রত্যেক সপ্তাহে একবার আইসা রিপোর্ট করবা। স্যার ওই বন্ডে ছেড়ে দেয়, এখন যে লক্ষ লক্ষ ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মী সমর্থককে বিনা বিচারে আজকে 2 বছর 2.5 বছর ধরে আছে, তাদের রাইট, এই জন্যই তো বলছি যে পুলিশকে ল এন্ড অর্ডার মেনটেন করার জন্য ক্ষমতায়ন করতে হবে, ক্ষমতা দিতে হবে, এই কিছু আইনে পরিবর্তন আনতে হবে যেন জেলের এইটা কম হয়, অনেক কিছু করতে হবে। সো এইটা হলো আপনার, তখন পুলিশ উইল বি মোটিভেটেড। আপনার পুলিশ ইজ টোটালি ডিমোটিভেটেড। এখনো তো আপনি এই জন্য আর্মি আপনার দরকার হচ্ছে, আপনি আর্মি ছাড়া তো চলতে পারছেন না। জয়েন্ট অপারেশন আপনার আর্মির কি দরকার? আপনার বিজিবি আছে না, প্যারামিলিটারি ফোর্স, ইউজ দেম, ইউজ ইউর র্যাব, ইউজ সোয়াট, কত আপনার তো অনেক ফোর্সেস আছে, আপনার অনেক ফোর্সেস আছে, ইউজ দেম। আর্মিকে তো ইউজ করার দরকার নেই, আর্মি ট্রেনিং করতে পারছে না ঠিক করে,
আপনি বলেন আর্মি কালকে কোনো কিছু হলে আর্মি ডিফেন্ড করবে বাংলাদেশের সভরেন্টি, তো দে ক্যানট। আই টেল ইউ, আর্মির কাছে ওই ধরনের আর্মস এমিউনিশন নাই। অনেক আর্মস আছে যেখানে এমিউনিশনের মিসম্যাচ আছে। কি বলছেন? আবার আপনি ওই ওই পাকিস্তান, সৌদি আরেবিয়া, আর কে আছে, টার্কি, এদের আপনি আপনি এখন বলছেন যে আমরা তোমাদের সাথে আসতে চাই। বাবা, ওইটার প্রেক্ষাপট ইজ ডিফারেন্ট। ওইটা মিডল ইস্টার্ন একটা ইসের প্রেক্ষাপটে আছে। আপনার তো এই প্রেক্ষাপট না। আপনাকে এই রিজনে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক করতে হবে, চায়নার সাথে ভালো সম্পর্ক করতে হবে। প্রয়োজনে তারেক রহমান ক্যান প্লে রোল, যে ইন্ডিয়ার আর বাংলাদেশ চায়নার যে ডিফারেন্সেস আছে ওইটা কিভাবে ঠিক করা যায়। অবশ্য তারেক রহমানের ওই ওই লেভেলটা নাই, যে শেখ হাসিনার ওই লেভেলটা আছে। আজ শেখ হাসিনা ক্যান ব্রিং দিস টু কান্ট্রিজ কাছাকাছি, যেন এদের মধ্যে যে রিফট আছে, সো দ্যাট উই ক্যান অ্যাভয়েড দি হেজেমনিক আমেরিকান হেজেমনির থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। ঠিক আছে? ওরা এখানে এখানে we can't allow the Americans এখানে একটা যুদ্ধ ব্যাটলফিল্ড করার জন্য just to contain China, because Americans can never contain China. Americans স্যার, must আমরা understand it. এই জায়গাটায় আবার আসবো। তার আগে আপনাকে একটা জিনিস একটু দেখায়। আপনি জানেন যে রংপুরের যে 4টা হত্যাকাণ্ড, পুরো এক ফ্যামিলি, এটা আপনি নিশ্চয়ই জানেন। রংপুরেও যে একজন শিক্ষক, তার স্ত্রী, তার ছেলে এবং মেয়েকে হত্যা করেছিল। হিন্দু ফ্যামিলি, চক্রবর্তী, কি চক্রবর্তী। এখন আমি এখানে এইটাতে যে জিনিসটা আপনি এজ এ অ্যাডভোকেট আপনারা যেটা করেন ব্যারিস্টার হিসেবে, যেমন এই যে আসামিটাকে যখন ধরা হলো তখন তার গায়ের যে জামা, একই জামা পরে পুলিশ তার আগের দিন রাতে তদন্তে নেমেছিল ওই বাড়িতে। তদন্ত করার পরে রাতের 3টায় এই আসামি ধরা হয়। আসামিকে ধরার পরে পরদিন যখন চালান করে তখন একই ড্রেস পাওয়া যায়। এটাতে কি কোনো কিছু যোগসাজশ পান যে হঠাৎ করে কেন ওই পুলিশের একই জামা এই ছেলের গায়ে, আসামির গায়ে, এবং এত দ্রুত আসামি, এবং প্রথম বলা হলো যে ইয়াবা খেতে গেছে, এখন বলা হচ্ছে চাঁদা, আসলে কি? এলাকাবাসী বলছে যে দেখেন, এটা আসলটা তো জানি না। আসল তো আমি এইখানে আমার কোনো কথা বলাটা ঠিক হবে না, ইভেন এজ এ লয়ার বা এজ এ পলিটিক্যাল পার্সন এটা ঠিক হবে না। তার কারণ হচ্ছে যে দিস ইজ এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। আপনি যে পয়েন্টটা রেজ করেছেন, আই এম শিওর টিআইবি যেটা আছে, পুলিশ ইনভেস্টিগেশনের যে ব্রাঞ্চটা আছে, দে উইল লুক ইনটু ইট। ওরা এটা দেখবে, এন্ড আই এম শিওর তাদের তদন্তটা, আমি দেখেন, আই ওয়ান্ট টু হ্যাভ ট্রাস্ট অন দ্য পুলিশ। পুলিশকে ট্রাস্ট করতে চাই আমি। আমি চাই যে পুলিশ, পিআইবি ভালো করে ঠিক করে ইনভেস্টিগেশন করে একটি ফুল প্রুফ রিপোর্ট যতটুকুন পারা যায় তারা ওই রিপোর্টটা করবে, যেন আসামি যারা আছে তারা যেন শাস্তি পায়, তারা যে কাণ্ড ঘটিয়েছে। ইট ইজ ভেরি আনফর্চুনেট। আমি এটা যতই নিন্দা করব সেটা কম আছে, অনেক নিন্দনীয় এটা। তো আমি যেটা বলবো, ইয়াবার কথাটা আমি জানি না। ইয়াবা তো পুরো বাংলাদেশে ভরে গেছে। এই ইয়াবাটা কন্টেন আমাদেরকে করতে হবে, ফেন্সিডিল আমাদের কন্টেন করতে হবে। এখন ধরেন ফেন্সিডিল, আমি ইন্ডিয়ার সাথে এইসব কথাবার্তা বলে, আমি ডিপ্লোম্যাটিক একটা স্টান্টবাজি করে আমি যদি ইয়ে করি, আমার তো এইটা একটা প্রবলেম আছে। উই ওয়ান্ট দিস ফেন্সিডিল ফ্যাক্টরিজ টু ক্লোজ ডাউন। আমার বর্ডার এলাকায় যেগুলি আছে, এটা তো আলাপেই হবে, নাহলে ওয়াই শুড ইট ক্লোজ ডাউন? তো আমাকে আলাপ আলোচনা, আপনি তো কোনো অপরচুনিটি নিলেন না। এখন তো এই অপরচুনিটি আপনি কবে পান, আমি আই এম নট ভেরি শিওর অ্যাবাউট দিস। নাম্বার 2 যেটা হলো যে ইয়াবার যে ব্যাপারটা আছে, ইয়াবা এখন বাংলাদেশে 2 ধরনের পাওয়া যায়। একটা হলো ইম্পোর্টেড ইয়াবা ফ্রম বার্মা, ওই পার থেকে আসে। আর একটা হলো লোকালি ম্যানুফ্যাকচার্ড ইয়াবা, আমরা এখানে লোকালি ম্যানুফ্যাকচার করছি। আমি যেটা শুনেছি যে বাইরের যে ইয়াবাটা আছে সেটা একটা ট্যাবলেটের দাম বোধহয় 450-500 টাকা, আর লোকালটা পাওয়া যায় 150-200 টাকায়। বুঝছি? তো এইটা, এই সিচুয়েশনে আপনি বলেন যে কি হবে, ইয়াবা, ফেন্সিডিল, আর তারপরে ওই যে সলিউশন, জুতায় যে সলিউশন লাগান আপনি লেদার শুজ গুলিতে,
ওই জি সলিউশন নিয়ে আপনি যে কোনো রাস্তায় যাবেন, স্পেশালি গুলিস্তান এইসব এলাকায়, আপনি দেখবেন যে পলিথিনে নিয়ে ইয়ে করছে। সো এই যে এই ড্রাগস গুলি, এই যে অ্যাবিউজ, পুলিশ কিছুই বলে না, এতই ডিমোটিভেটেড পুলিশ এখন রাস্তাও কন্ট্রোল ঠিক করে করতে পারে না, কেউ মানতে চায় না, কেউ শুনতে চায় না কথা। অনেক মোটিভেশনের দরকার আছে, এই মোটিভেশন অ্যাটলিস্ট 6 to 9 months লাগবে, এবং হাইয়েস্ট লেভেলে ওদেরকে মোটিভেট করতে হবে। দি হোম মিনিস্টার উইল হ্যাভ টু ডু আ লট অফ ওয়ার্ক। হোম মিনিস্টার অফিসে বসে কাজ করলে কিন্তু হবে না। হোম মিনিস্টার হ্যাজ টু গো আউট অন দ্য স্ট্রিটস এন্ড সি। আপনি কি একটা কথা বলি, আমি ইন্ডিয়ায় দেখলাম যে এরকমই পরিস্থিতি ছিল, মানুষ যেখান থেকে ইচ্ছা হচ্ছে রাস্তা পারাপার করছে, ট্রাফিকে প্রবলেম হচ্ছে এইসব, তারা ছোট ছোট স্কুল গোয়িং বয়েজ এন্ড গার্লস কে নিয়ে আসলো মোড়ে মোড়ে এই ট্রাফিক গুলি ঠিকের জন্য। লজ্জা দিত তারা যদি কেউ এই রং কাজগুলি করতো। এন্ড আই থিঙ্ক ক্যালকাটা হ্যাজ ইমপ্রুভড ইটস ট্রাফিক আ লট। ওইখানে আইন মানে। আমাদের এইখানে বাংলাদেশের সমস্যা হলো যে স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র, এভরিওয়ান ইজ স্বাধীন এক্সেপ্ট আইন। আইন স্বাধীন হয় নাই, বাট আমরা সব স্বাধীন হয়ে গেছি, যেখান থেকে ইচ্ছা যাব, যা ইচ্ছা করব, কোনো অসুবিধা নাই, বিকজ দিস ল্যাক অফ গভর্নেন্স। এই অবস্থা তো শেখ হাসিনার সময় ছিল না। ট্রাফিকের অবস্থাই দেখেন না, ট্রাফিকের অবস্থা তো এই ছিল না। এই কি কোনো রুল অফ ল আছে দেশে? ট্রাফিকের আইন কানুন তো আছেই, কিন্তু কেউ তো মানে না। আপনি এআই লাইটস লাগিয়েছেন, হ্যাঁ কি হবে? এই যে অটো মটো যেদিক থেকে আসে, ডাইনে আসে, বামে আসে, এদিক থেকে চলে যায়। এখন স্যার, যাদের আপনাকে একটা গাড়ি আছে, ভিডিও দেখেন, আপনাকে জি একটা ভিডিও দেখে দিব ইনশাআল্লাহ। প্রতিবাদ করুন, প্রয়োজনে জিহাদি বাহিনী গঠন করুন, লং মার্চ করব, মোদির কল দিব ইনশাআল্লাহ। মোদির মস্তক ভেঙ্গে চুরচুর করে ফেলবো ইনশাআল্লাহ। তো এর আছেন না সবাই ইনশাআল্লাহ? স্যার, আপনি ভিডিওটা দেখলেন, ওনারা মোদির মাথা ভেঙে চুরচুর করবে, কল্লা জিহাদ করবে, এই জিহাদি বাহিনী গঠন করবে, মমিনুল হক পাশে দাঁড়িয়ে হাসছে। এইরকম অবস্থা করার পরেও কি আপনি চিন্তা করেন, মনে করেন যে ভারত আমাদের সাথে স্বাভাবিক সম্পর্কটা রাখা উচিত? না তো ভারত যদি ভারত তো বলছে যে আমাদের এখানে জঙ্গি ভরে গেছে, সো এইটা কি? এইগুলি কি ভারতের কাছে নাই? ডু ইউ থিংক দে ডোন্ট হ্যাভ দিস ভিডিও? আপনাকে সিকিউরিটি কাউন্সিল থেকে এমনি বলা হয়েছে ওই রিপোর্টে। তা আপনি যদি এইগুলি না কন্ট্রোল করেন, মুখ মানে যা মুখে আসবে আপনি তাই বলবেন, তাহলে তো আমাদেরকে সিকিউরিটি কাউন্সিল উইল ডিক্লেয়ার আস এজ এ জঙ্গি রাষ্ট্র, ডিক্লেয়ার করে দেবে তো। বিকজ দিস ইজ দ্য প্রুফ। আপনার তো আর প্রমাণ লাগবে না, এই ইনাফ, যথেষ্ট এগুলি। ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি। হ্যাঁ ঠিক আছে, বুঝলাম যে সিকিউরিটি কাউন্সিলে আপনি নিলে আপনাকে চায়না ভিটো করে বাঁচিয়ে দেবে, হয়তো। আই এম নট শিওর, বিকজ চাইনিজ আর নট ভেরি হ্যাপি। আপনারাও তো চাইনিজকেও ধমকি দিয়েছেন ইমেলে। চায়না, জাপান, আমেরিকা সবাইকে ধমকি দেওয়া হয়েছে ইমেলে, উড়িয়ে দেবে, গুড়িয়ে দেবে, আই ডোন্ট নো কি করবে তারা। সো আবার চাইনিজদের সাথে আপনি ভদ্র ব্যবহারও করেন নাই, আপনি চাইনিজদের সাথে ভদ্র ব্যবহারও করেন নাই, আপনি মিসবিহেভ করেছেন। পুলিশ যারা গেছিল, একটা এডিশনাল আইজিপি বোধহয় নাকি গেছিল কথা বলতে, ওইখানে হট টকও হয়েছে। আপনি 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 চাইনিজ টেরিটরিতে বসে আপনি হট টক করেছেন, এটা ভদ্রতা হলো? আমি জানি না ওরা কি চাটা খাওয়ায় নাই ওদেরকে। চাইনিজ টি ইজ ভেরি গুড। যারা গেছিল পুলিশ ওদেরকে চা নাস্তা করায়নি মনে হয়, এই জন্য বোধহয় ঠিক করে আলাপ করে নাই। তারপরে ওইখান থেকে জাপানিজ ইসে গেল, এম্বাসিতে গেল, সবাই তো থ্রেট পেয়েছে। সো এই থ্রেটটা কি? এটা একটা জঙ্গি রাষ্ট্রের আলামত না? তারেক সাহেবকে তো এটা দেখতে হবে। এবং যেই বক্তৃতা দিয়েছে, ওকে কি অ্যারেস্ট করা উচিত না? ফর স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে দুই দেশের সম্পর্ক নষ্ট করলে ইউ ক্যান বি অ্যারেস্টেড আন্ডার দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। তো এইটা দুই দেশের, আপনি মোদির ইয়েটা নামিয়ে দেবেন? বাপ রে বাপ, সাংঘাতিক ব্যাপার না? আপনার কত বড় পাওয়ার আছে।
আপনি যেটা বললেন যে চাইনিজ এবং জাপানি এমবাসি সহ প্রায় 7টা এমবাসিতে ইমেল গিয়েছে, ইমেলটা গিয়েছে যখন আরো 2 দিন আগ থেকে এই জিনিসটা ঘুরছিল। এই যে দেখেন, নিরাপত্তার সতর্কতা, একটি অযাচাইকৃত গোয়েন্দা তথ্য অনুযায়ী আগামী 10 দিনের মধ্যে ঢাকায় অবস্থিত কোনো একটি বিদেশি দূতাবাস বা তার আশপাশের এলাকায় বোমা বিস্ফোরণ কিংবা জঙ্গি হামলার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তথ্যটির স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি। সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা, দূতাবাস সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হচ্ছে। গুজব নয়, সতর্কতা জরুরি। এই ব্যানারটা 4-5 দিন আগ থেকে সার্কুলেট ছিল, কোনো খবর ছিল না। এখন যখন চায়না এম্বাসি, জাপান এম্বাসি আরো জায়গায়, এখন আমাদের মিনিস্টার বলছেন যে এটা স্পাম হতে পারে। স্যার আমার কাছে, আমার শুধু একটা জিনিস জানার ইচ্ছা, আপনার আইনজীবী, বয়স্ক, আমাদের অনেক সিনিয়র সিটিজেন, চাইনিজ ইন্টেলিজেন্স, জাপানি ইন্টেলিজেন্স বা ইউরোপিয়ান ইন্টেলিজেন্সের চেয়ে কি আমাদের ইন্টেলিজেন্স অনেক বেশি সেরা নাকি স্যার? যে ওরা বলতে পারে যে ইন্টেলিজেন্স তো শেয়ারিং এর ব্যাপার আছে, এবং ইন্টেলিজেন্স শেয়ার করে, ডিফারেন্ট ইন্টেলিজেন্স এজেন্সিসরা শেয়ার করে। তো এইটা চাইনিজ ইন্টেলিজেন্সের অর্থ তো এই না যে চাইনিজ এখানে এসে ঘুরে ঘুরে এটা করবে, বাট ওদের তো বাংলাদেশিদের মাধ্যমেই তারা ইন্টেলিজেন্স গ্যাদার করে। এবং এখন তো অনেক চাইনিজ আছে, চাইনিজ কোম্পানিজ আছে, জাপানিজ কোম্পানিজ আছে, তারা বাংলাদেশে কাজ করছে। ওদের এইখানেও ইন্টেলিজেন্স গ্যাদারিং এর মেকানিজম থাকতে পারে, এন্ড ওয়াই নট। আপনার আমেরিকানসদেরকেও থ্রেট দেওয়া হয়েছে, তো আমেরিকানসরা বলেছে যে ঠিক আছে, আমরা তো আমাদের ব্যবস্থা নেব। বিকজ আপনি জানেন পৃথিবীতে সবখানেই আমেরিকান এমবাসিতে ওদের মেরিনস থাকে, সব এমবাসিতে। হ্যাঁ, এন্ড দিস মেরিনস হ্যাভ देयर ওন আর্মস টার্মস নিয়ে তারা থাকে অন্দরমহলে, এমবাসির অন্দরমহলে। ভিসা ছাড়া, মানে যখন আপনি অন্দরমহলে যাবেন কোনো স্পেশাল মিটিং করতে ওদের গোয়েন্দা বা কারোর সাথে, ইউ উইল সি দিস মেরিনস। তো এখন এই জিনিসগুলি তো এখন ধরেন 7টা রাষ্ট্রকে আপনি থ্রেট করলেন, তো আপনাকে কি ইয়ে রাষ্ট্র ডিক্লেয়ার করলে অসুবিধা কোথায়? স্যাংশন দিলে অসুবিধা কোথায়? দিতেই পারে, বিকজ আপনি তো এদের বিরুদ্ধে অ্যাকশন নিলেন না। এই যে মামুনুল হকের সাথে দাঁড়ায় হেফাজতের লোকই হবে, আপনি ওর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন? আমি তো বললাম স্পেশাল পাস অ্যাক্টে আপনি যদি এরকম কোনো কাজ করেন যেটা দুই দেশের সম্পর্ক নষ্ট হয়, ইউ ক্যান বি অ্যারেস্টেড আন্ডার দ্য স্পেশাল পাস অ্যাক্ট। এক্সক্লুসিভ নিউজ এসেছে এই মাত্র 1 মিনিট আগে এটিএন নিউজে। ওরা বলছে যে এই চক্রবর্তী যাকে হত্যা করা হয়েছিল, 2 চোখ ছিল না চক্রবর্তীর, ঘাড়ে ছিল কোপের আঘাত, শরীরে ছিল না পোশাক, 4 জন মার্ডার হলো, আশপাশের কেউ শুনলো না। আবার পুলিশ বলছে যে ওরা যারা হত্যা করেছে তারা ওখানে খোরমা খেজুর খেয়েছে, শশা খেয়েছে, গোসল করেছে, নাচ গান করেছে, এরপরে চলে গিয়েছে। আবার আমাদের যে সাবেক যে সিটিএসবি বা এসবির যে প্রধান মনিরুল ইসলাম, যিনি এখন পলাতক, উনি বলছেন যে এটা পুরো জঙ্গি কায়দার একটা যে সাইন গুলো উনি দেখেছেন, উনি বলছেন এটা পুরোটা জঙ্গিরা যেভাবে করে সেম কাহিনী। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের এখানে তো বলাই হচ্ছে যে হুজি আছে, অমুক আছে, তমুক আছে, আল কায়দা আছে। সো এখন আই ডোন্ট নো গভর্নেন্স এর অভাবের জন্য হচ্ছে এইগুলি, বিকজ দি গভর্নমেন্ট ইজ আনএবল টু গভর্ন। ব্যক্তিগত আপনার পার্সোনালিটি আপনি বাড়ালে তো হবে না, আল্লাহর ওয়াস্তে গভর্নেন্স শুরু করেন। যদি গভর্নেন্স না হয় তাহলে এই জিনিস, এইটা এখন বলেন ইন্ডিয়া কিভাবে নেবে? জাস্ট টেল মি, দিস ইজ আ হিন্দু ফ্যামিলি, আপনি ওদেরকে যেভাবে হত্যা করেছেন, তার মানে টর্চার করেছেন, বেহুশ করেছেন, আমি জানি না, সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন্ড। আপনি ওদেরকে কোন পাউডার দিয়ে, পাউডারের ইসে বা ক্লোরোফর্ম দিয়ে কিছু একটা। যে ভারত কিভাবে, আমাদের যে জায়গায় আমরা আলোচনায় ছিলাম প্রথম থেকে আপনার সাথে, যে তারেক সাহেবের দিল্লি সফর বাতিল, মৌলবাদীদের এই উত্থান, আমাদের দেশের সবকিছু মিলিয়ে এই ছবিটা যদি আপনাকে দেখাই, যেমন আমরা ভারত থেকে তো আমরা সবকিছু আনতে হয়, এখানে যা আছে চাউল, ডাউল, আটা, ময়দা, তেল, লবণ, চিনি, এমনকি
অসুস্থ রোগীর যে অক্সিজেনের দরকার হয় হসপিটালে, সেটাও আমরা ভারত থেকে আমদানি করি। আপনার কি মনে হয় যে সহজে এখন ভারত আমাদের সবকিছু আগের মতো দিবে? না না, নট এট অল, নট এট অল। কেন দেবে? ওদের কি কোনো সেলফ রেসপেক্ট নাই, সেলফ স্টিম নাই? আমরা তো টাকা দেই। তাতে কি হয়েছে? আপনার সেলফ স্টিম আছে, সেলফ স্টিম যেখানে আপনি স্যান্ডেল খুলে ওদের উপরে, ওদের চেহারার উপরে মারলেন, আপনি যেভাবে এইসব করলেন আপনি, আরে বাবা আপনি যাবেন না, বলে দেবেন। এইখানে দেখেন ওদের রাজভবন পর্যন্ত ইনভলভ হয়ে গেল, প্রেসিডেন্সি ইনভলভ হয়ে গেল, ওরা ওদের প্রোগ্রাম ক্যান্সেল করলো আপনার জন্য, সবকিছু করলো, আর আপনি গেলেন না। কি ছিল আপনার, কি হতো গেলে? আপনি আলাপ করতে পারতেন, কত আমাদের জিনিসপত্র আছে ওইখান থেকে ইম্পোর্ট হয়। এখন আপনাকে, হ্যাঁ তারা এক্সপোর্ট করবে, কিন্তু এই যখন আপনার টানা পড়বে তখন বলবে না এটা আমরা বন্ধ করে দিলাম, দেব না। তখন বলবে, দেরি হচ্ছে, সময় লাগবে, দেবেই না, বলবে যে আমি এইটার এক্সপোর্টই বন্ধ করে দিলাম। ওটা বলবে না যে বাংলাদেশকে যেতে দেব না, বললে পেঁয়াজের এক্সপোর্ট বন্ধ বা কাঁচা মরিচের এক্সপোর্ট বন্ধ, বাস, সিম্পল অ্যাজ দ্যাট। আপনার জন্যই করবে, বিকজ ওদের তো অভাব নাই, ওদের কাছে তো আছে। সো it is a bad decision. It's diplomatically bad, it's politically bad, এটা regional peace-এর জন্য this is bad, and this will now further agitate India, এবং ইন্ডিয়া এখন হয়তো আপনাকে আরো দ্রুত টেররিস্ট স্টেট ডিক্লেয়ার করার জন্য আপনার পিছিয়ে লাগবে। স্যার 17 দিনে 37টে খুন। আজকে সকালে সবচেয়ে নৃশংস মহিলাকে ধর্ষণ করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, সেটার লাশ গতকাল উদ্ধার হওয়ার পরে আজকে তার শিশু সন্তান, 9 মাসের শিশু সন্তান, সেটার লাশও নদী থেকে উদ্ধার করেছে বাংলাদেশের কোনো একটা এলাকায়। টোটাল 17 দিনে 37 খুন, বোমা হামলা, বিভিন্ন এম্বাসিতে যেভাবে চিঠি যাচ্ছে, আপনার কি মনে হয় জাতিসংঘের রিপোর্ট সব মিলিয়ে যা দেখছেন বাংলাদেশের অবস্থা, আমাদের উপর বাংলাদেশের জন্য এটা খুবই খারাপ হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার কোনো ইনভেস্টমেন্ট আসবে না বাংলাদেশে। আপনার কোনো ব্যাংক যেগুলি হয়তো বাংলাদেশে চিন্তা ভাবনা করছিল যে আমরা বাংলাদেশে গিয়ে আমাদের ব্রাঞ্চেস খুলি, সো দ্যাট বাংলাদেশের এলসি টেলসি নিয়ে অসুবিধা না হয়, বা দে উইল নট কাম। আপনার তো দেশে স্টেবিলিটি নাই, ল অ্যান্ড অর্ডার ইজ ভেরি পুয়ার। আপনার 6 মাসে আমার মনে হয় 400-500 খুন তো হয়েছে কমপক্ষে। আবার জামাত তো বলেছে গুমের কথা। সো I don't know, maybe Jamaat will come with a figure যে এত হয়েছে। আর আমি in the strongest terms আমি কন্ডেম করি এই রংপুরের এই হত্যাকাণ্ডকে, এবং আমি কন্ডোল করি ওদের আরো আত্মীয় স্বজন যারা আছে, মাই ডিপেস্ট কন্ডোলেন্সেস টু দেম, যে ওদের এই 4 জন ওদের আত্মীয় মারা গেল। মানে আমি কি বলবো, আমি আর এইগুলি হচ্ছে শুধুমাত্র এই ধরনের বক্তৃতার জন্য। পিপল আর গেটিং ইনস্টিগেটেড, পিপল আর গেটিং অ্যান্টি ইন্ডিয়া, পিপল আর গেটিং, এটা আবার এখন এই যে কাণ্ড কারখানা হলো অ্যান্টি হিন্দু হয়ে এইগুলি করছে। যখন আপনি গরম গরম বক্তৃতা দেন তখন এই প্রবলেমস গুলি হয়। আপনি বলবেন যে ওইখানে তোমরা ইসলামিক পার্টিস বলছে, ওইখানে তোমরা মুসলমানদের সাথে যা করছো এই জন্য আমরা করছি। এইটা তো টিট ফর ট্যাটের জিনিস না। আমরা মুসলমান হিসাবে তো আমাদের অনেক উদার হতে হবে, আমাদের মন বড় রাখতে হবে। রাসূলুল্লাহর সময় কয়টা মুসলমান ছিল, কিন্তু ওরা ইসে তো ইহুদি আর অন্যরা ছিল, কাফের ছিল, ইহুদি ছিল, সবাই তো ছিল। তো কি ওইখানে এই হয়েছে? নিজামে মুস্তাফার উপরে বিশ্বাস রাখেন। এদেরকে বলছি, এই যে সালাফি, ওয়াহাবি, আর কি কি যে আছে না, ওই যে তাকওয়া কি আছে, এদেরকে বলছি ভাই আল্লাহর ওয়াস্তে আপনারা একটু কোরআনকে ভালোভাবে পড়েন, দেখেন ইসলাম ইজ আ পিসফুল রিলিজন। এইটাকে আপনারা নষ্ট করেন না পৃথিবীর সামনে, এইটাকে করেন না, ইনসাল্ট করেন না পৃথিবীর সামনে। আর আপনারা যারা এই টুপি, দাড়ি,
আপনারাই এই সব ধ্বংস করছেন। আপনি এখন somebody will come আপনাকে ধ্বংস করে দেবে, তখন আপনি কোথায় যাবেন? একদম আই এম টেলিং ইউ, এই পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে, এই পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে। আপনার এই টেরোরিজম যদি এই যে যেটা হচ্ছে এইটা যদি হয়, তাহলে somebody will have to come and restore peace in this country. সেটা ইউএন এর আর্মি হোক, ইউএন ফোর্সেস হোক বা যেই হোক, somebody will have to come আপনার দেশে। You are failing in your duties. স্যার একটা ছবি আপনাকে একটু আমি দেখানোর চেষ্টা করি এই জিনিসটা। আপনি এইসব ছবি এত তাড়াতাড়ি পান কেমনে? এটা স্যার বিভিন্ন জায়গায় থাকে, ওগুলো জাস্ট কালেক্ট করে নিয়ে আমাদের লাইভ চলাকালীন অনেকে পাঠিয়ে দেয় আমাদের। যে আওয়ামী লীগের জন্য স্বস্তির খবর, দীর্ঘমেয়াদী বিচার, পূর্ব আটক নিয়ে HRW এর হস্তক্ষেপ। মানে HRW অলরেডি মনে হয় সরকারকে চিঠি দিয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ। হঠাৎ করে হিউম্যান রাইটস ওয়াচ চিঠি দিয়েছে, এবং আমিও বারবার বলছি দেখছি আপনি 5-6 কোটি লোক, 7 কোটি লোক যারা বঙ্গবন্ধুর উপরে বিশ্বাস রাখে, যারা আওয়ামী লীগের নেতা কর্মী, আওয়ামী লীগ সাপোর্টার্স, আপনি ওদেরকে বাদ দিয়ে তো দেশ পরিচালনা করতে পারবেন না। এই জন্য ইউনূস ওয়াজ এন ইডিয়েট, ঠিক আছে, যে সে এইসব কাণ্ড কারখানা করে গেছে, এই নোটিফিকেশন করা, ওদের আওয়ামী লীগের নিষিদ্ধ পলিটিক্যাল কাজ নিষিদ্ধ করা, ওর জন্য আজকে এই ভোগান্তিটা হচ্ছে তারেক রহমান সাহেবের। তো তারেক রহমান সাহেবকে আমি অনুরোধ করব যে আপনি এই ভোগান্তিতে কেন পড়বেন ইউনূসের জন্য? তারপরে দেখি আপনি ইউনূসকে নিয়ে বঙ্গভবনে আপনি প্রথম সারিতে বসালেন, কিন্তু ফর্মার প্রেসিডেন্টদেরকে দাওয়াতও দিলেন না। বঙ্গভবন তো হাফিজ সাহেবের আন্ডারে, এই দাওয়াতনামা তো ক্যাবিনেট সেক্রেটারি দিয়েছে দাওয়াত, ওথ টেকিং এর। তো why did the former presidents not receive this দাওয়াতনামা? আপনি এই বৈষম্য করলেন না, কেন করলেন আপনি এই বৈষম্য? Can I have an answer to this? আপনি যখন এই জিনিসটা করলেন, এটার ফলও আপনাকে ভুগতে হবে। আপনার প্রেসিডেন্ট তো ইনভাইট করা হবে না এরপরে যদি whoever goes, কিন্তু আল্লাহ তাআলারও তো একটা বিচার আছে। আল্লাহ তাআলার বিচার তো একটা আছে, যে বিচারটা শেখ হাসিনা ফেস করলো। এখন তো শেখ হাসিনা আল্লাহ তাআলার বিচার সে ফেস করে ফেলেছে, দ্যাট ইজ গন। আপনারা মিথ্যা মামলা, মিথ্যা ওর বিরুদ্ধে প্রোপাগান্ডা করে আপনি যা করলেন, ওর তো পরিষ্কার হয়ে গেল, শি ইজ নট ক্লিন লেডি। এখন তো আমি আর কি বলবো? আমি বারবার বলি যে দেখেন, আমি বললাম না যে শেখ হাসিনাকে ছাড়া এই মুহূর্তে এই পার্সোনালিটি নাই কেউ যে ইন্ডিয়া আর চায়নার মধ্যে মধ্যস্থতা করতে পারে। স্যার আমি কেন বারবার এই জায়গাটায় আসছি, আপনাকে বারবার আমি এই যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, এগুলো আসলে প্রতিদিনই ঘটে। আমার একটা ছোট গল্প মনে পড়লো, সেটা হচ্ছে যে এক ভদ্রলোক যখন মারা যাচ্ছে তখন ওনার 2 ছেলে ছিল। ওদেরকে ডেকে বললো যে বাবা, আমি তো মারা যাব, কালকে থেকে ব্যবসা বাণিজ্য তোমাদের, তো তোমরা দোনো ভাই ছায়ায় যাবা, ছায়া ফিরে আসবা। এই বলে বাবা মারা যা। এরপরে বলে যদি কখনো কোনো বিপদে বলে, রাস্তার মাথায় প্রচন্ড বৃদ্ধ একটা লোক আছে যার 2 হাঁটু আর মাথা, মানে 3 মাথাওয়ালা এক লোক আছে, ওর কাছে যায় তুমি বুদ্ধি নিও। বাবা মারা যাওয়ার পরে ওরা যাচ্ছে আসছে খাচ্ছে, হঠাৎ ব্যবসা লস। তখন ওরা দৌড়ে বৃদ্ধের কাছে গেল যে এরকম এরকম আমার বাবা বলেছিল, তো আমরা আসছি আপনার কাছে একটু বুদ্ধি নিতে, আমাদের ব্যবসা হচ্ছে না। বাবা থাকতে ভালো ব্যবসা তো এমন হচ্ছে। তখন উনি জিজ্ঞেস, তোমার বাবা কি বলেছে? বলছে ছায়ায় যাবা, ছায়ায় আসবা, প্রতি বেলায় মাছের মাথা খাবা, আর বিপদে পড়লে আপনার কাছে আসতে হচ্ছে। বলে তোমরা ছায়ায় যেয়ে ছায়ায় আসছো? বলে হ্যাঁ, আমরা দিনের 11টার সময় উঠতাম ঘুম থেকে, 2 জনের 2টা লোক ছিল, ওরা ছাতি ধরে রাখতো, নিয়ে যাইতো, 3টার সময় আবার আমরা বাসায় ফিরে আসতাম, প্রতি বেলাতে আমরা রুই মাছ কাতাল মাছের মাথা খেতাম। তোমার বাবা বলছে ছায়ায় যেতে ছায়ায় আসতে, তার মানে সূর্য উঠার আগে যেতে, সূর্য ডুবার পরে আসতে। মাছের মাথা বলতে ছোট মাছ কিনা খাইতে বলছে, যাতে প্রতি গ্রাসে খাওয়া যায়, তোমরা কোনোটাই করো না। পরে উনি বলে যে ঠিক আছে তোমরা অমুক জায়গায় যাও, অমুক জায়গায় এই জিনিস আছে, এটা পাবা। তো ওই যে বৃদ্ধ লোক
বয়োবৃদ্ধ লোক, সিনিয়র সিটিজেন, ওনার বুদ্ধি বা ওনার কাছ থেকে সেই জন্য আপনাকে বারবার আমি ইয়ে করতে চাচ্ছি যে আপনি কি বুঝতেছেন। রাজনীতি করেছেন সারা জীবন, দীর্ঘ 50-54 বছর দেখে আসছেন বাংলাদেশের অবস্থা, এখনকার যে পরিস্থিতি, আমাদের সামনে আসলে কি বিপদ আছে। আমি আচ্ছা, এখন আমাদের গভর্নমেন্ট ইজ এন ইমম্যাচিওরড গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের কোনো ম্যাচিওরিটি নাই। আজকে 3টা মন্ত্রী আছে ফরেন মিনিস্ট্রিতে, ঠিক আছে? এই 3টা মিনিস্টার মিলে কি করবে আল্লাহই জানে, কে কোথায় নিয়ে যাবে। আর এদের মধ্যে ধরেন হুমায়ুন কবিরের কত যোগ্যতা আছে আই হ্যাভ নো আইডিয়া। সে আবার ব্রিটিশ সিটিজেন লোকজন বলছে। সে এইটার উত্তর দিল না যে সে আসলে আছে কিনা। সে ধানাই ফানাই করে জার্নালিস্টদেরকে একটা বুঝ দিল। এটা আমি তো আমি তো এখানকার সিটিজেন আছি, আমার তো সিটিজেনশিপ আছে বাংলাদেশের, কিন্তু এই উত্তর দিল না স্পষ্ট that I am not a citizen of UK, বললো না, এটা স্পষ্ট ভাষায় বললো না। তো এইভাবে দেখেন, এই এত ইনম্যাচিওর গভর্নমেন্ট যেটা, এই গভর্নমেন্টে যদি ম্যাচিওরিটি না আসে তাহলে এই গভর্নমেন্ট ইজ গোয়িং টু ফেল, টোটালি ফেল করবে। এখন তো কিছুই দেখছেন না। আরো কিছুদিন যাক, যে হারে আনএমপ্লয়মেন্ট বাড়ছে, ইন্ডাস্ট্রিজ এন্ড ফ্যাক্টরিজ আর ক্লোজিং ডাউন, আপনার ব্যবসা বাণিজ্য করতে পারছে না যাদের ব্যবসা আছে। আজকে আমার মনে হয় অনেক সিমেন্ট ফ্যাক্টরিজও বন্ধ হয়ে গেছে, টু দ্য বেস্ট অফ মাই নলেজ, আমি যতটুকু শুনেছি বা জানি। সো আপনাকে তো এদের সাথে আপনি বসছেন না, বিকজ এরা সব দোষর। এখন মুশকিল হলো যে যত বড় বড় ব্যবসায়ী আছেন ওদেরকে আপনি কন্ডেম করছেন দোষর বলে। আপনি বলছেন যে আমরা এখন কিছু উদ্যোক্তা তৈরি করব। আপনি কিভাবে উদ্যোক্তা? এইগুলি তৈরি হয়েছে অনেক দিন লেগেছে, 20 বছর 25 বছর, কেউ 90 থেকে বসুন্ধরা বা এরা ব্যবসা করছে, সামিট এগেন 80-90 দশক থেকে ব্যবসা করছে, ইউনাইটেড আছে, ওই যে ওরা ব্যবসা করছে। এমনিই তো তারা ব্যবসা করে, তো আপনাকে তো ওদের সাথে আলাপ করেন না যে কিভাবে এগুলি ঠিক করা যায়। আপনি করবেন না তো, বিকজ আপনি বলছেন দোসর। আপনি মনে করছেন ওদেরকে যে কি একটা বলেন না, শিডিউল কাস্ট, ইন্ডিয়ায় শিডিউল কাস্ট, ওরা নিচের লোক, দোসর, হাত লাগান যাবে না, ওরা মেথর, এগুলি সব মেথর, বুঝছেন না? এদের ধারে বসা যাবে না, কথা বলা যাবে না। সো আপনার তাই হবে যা হওয়ার, একটা ইমেচিওর গভর্নমেন্টের যা হয় আপনার তাই হবে। দেশ আর রাষ্ট্রের জন্য আপনি খুব ক্ষতি করবেন, এবং এমন ক্ষতি করবেন যে আমি জানি না আপনি কতটুকু সভরেন্টি আপনি রাখতে পারবেন। তো স্যার, আপনারা যে কাজটা করছেন যে ইউনুসকে ধরার জন্য বা ইউনুসের সাথে যারা লেসপেন্সার ছিল ওদের যে ব্যাপারে আপনারা বারবার চাইছেন, এই কথাটা এখন আমার একটু মানে হঠাৎ করে হাসি আসছে একটা জিনিসে স্যার। এই যে স্যার, গণ অভ্যুত্থানের পর শ্রীলঙ্কার ক্ষমতা নেওয়া রনিল গ্রেপ্তার, জাস্ট কিছুক্ষণ আগের নিউজ। দেখেন, রনিল আর ইউনুস তো এক জিনিস না। রনিল 5 না 6 বার প্রধানমন্ত্রী হয়েছে। না, উনি গ্রেপ্তার হয়ে গেছেন, তাহলে ইউনুসও গ্রেপ্তার হবে ঠিক বলে আছে, আমরা মনে করি। হোপ ডাজন্ট ম্যাটার, বাট ইউনুস তো is a tout. Ranil is not a tout. Yunus is a বাটপার. Ranil is not a বাটপার. রনিল আপনি দেখেন কিভাবে সেভ করলো শ্রীলঙ্কাকে, গট হিমসেলফ ইলেক্টেড। একমাত্র ওই দলের একমাত্র মেম্বার অফ পার্লামেন্ট ছিল রনিল বিক্রমসিংহে, একমাত্র, ঠিক আছে? বাট দিস ম্যান, হি ইজ অলসো লয়ার, রনিল ইজ অলসো লয়ার। এই লোকটা 5-6 বার প্রধানমন্ত্রী হয়েছে, না 7 বার, একবার প্রেসিডেন্ট হয়েছে। আপনি সে দেখেন শ্রীলঙ্কার প্রবলেম উইথ চাইনা রিজলভ করলো সে দেখেন বাংলাদেশ যে 200 না 300 মিলিয়ন ডলার শেখ হাসিনা দিয়েছিল, না 500 মিলিয়ন ডলার সামথিং, ওদেরকে যখন ওদের অবস্থা খুব খারাপ ছিল, আপনার খেয়াল আছে? 300-400 মিলিয়ন ডলার কত দিয়েছিল না শ্রীলঙ্কাকে শেখ হাসিনা? বাংলাদেশও টাকা দিয়েছিল। এইটা দেখেন সে 6-7-8 মাসে ফেরত দিয়ে দিয়েছে। শ্রীলঙ্কা has no problems now.
বিকজ এখানে ইম্যাচিওর গভর্নমেন্ট না, ম্যাচিওরিটি আছে গভর্নমেন্টের মধ্যে, পাবলিক সার্ভেন্টসদের মধ্যে। দেখেন তারা নর্মাল ইসে চলে গেছে, সুন্দর ইলেকশন করেছে, যার হারা সে হারছে, যার জিতা সে জিতেছে, হয়তো এর পরের ইলেকশনে যে হেরেছে সে হয়তো জিতে যাবে। বুঝি ওইখানে যখন আপনার রাজাপাকসে যখন চলে গেল বা পালিয়ে গেল বা যাই হলো, ইভেন টু সিঙ্গাপুর, আপনার এয়ারফোর্স প্লেনে সিঙ্গাপুর গেল, ওইখান থেকে রেজিগনেশন লেটার পাঠিয়ে দিল রাজাপাকসে, প্রেসিডেন্সিয়াল প্যালেস উইচ ইজ অলমোস্ট অপোজিট দ্য ফরেন মিনিস্ট্রি অফ শ্রীলঙ্কা, সেখানে এই হাজারে হাজারে লোক সেখানে ঢুকে গেল, কিন্তু কিছু ভাঙচুর করেছে? একটা অ্যাস্ট্রো কি নিয়ে গেছে কেউ? আর আমরা কি করেছি গণভবনে? এই হলো ডিফারেন্স বিটুইন দ্য টু জাতিস, বুঝছেন? এটা বুঝতে আমরা হবে। লাইভের প্রায় শেষ পর্যায়ে আপনাকে একটা ফটো কার্ড দেখাবো এবং একটা প্রশ্ন করব, আপনি শর্টে ওটার জবাব দিবেন। ফটো কার্ডটা হচ্ছে স্যার এইটা, ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, মা মারা যাচ্ছে আমি চিকিৎসা করাতে পারছি না। এটা আজকের ঘটনায় কিছু এই মাত্র পত্রিকাতে এসেছে। আজকে বিভিন্ন জায়গায় ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না। প্রথম ইন্টারিম গভর্নমেন্ট যখন ক্ষমতা নিল তখন ইন্টারিম গভর্নমেন্টের অর্থমন্ত্রী বললো যে অর্থনৈতিক অবস্থা ভালো। বিএনপি এসে বললো যে পুরো অর্থনীতি ধ্বংস, আওয়ামী লীগ সব নিয়ে গেছে। 2 বছর তো আওয়ামী লীগ ছিল না, রিজার্ভ নাকি হু হু করে বাড়ছে, ব্যাংকে তাহলে টাকা পাই না কেন? আওয়ামী লীগের সময় তো এই অবস্থা ছিল না যে আপনি ব্যাংকে এফডিআর আপনাকে যে টাকা দেবে না, বা আপনার কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনি টাকা চাইলে টাকা দেবে না, এমন তো পরিস্থিতি ছিল না। ইউসি তো এই পরিস্থিতি শেখ হাসিনা যাওয়ার পর কেন হয়েছে? শেখ হাসিনা তো ব্যাংক লুট করেছে তারা বলে, তাই না? করেছে, ঠিক আছে, সো হোয়াট? কিন্তু এই পরিস্থিতি হয়েছে যে আমি 5, 10, 20, 25, 30 হাজার টাকা পাচ্ছি না। ইউনুসের সময় তো এই প্রাপ্ত, এই গভর্নমেন্টের তো, বিকজ এই গভর্নমেন্ট ভার্চুয়ালি ইজ আ কন্টিনিউয়েশন অফ দি ইউনুস গভর্নমেন্ট। ইউনুস গভর্নমেন্ট ওয়াজ এন ইললিগাল এন্ড আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট। আমি এর আগে আর কিছু বলতে চাই না যে ওইটার ইফেক্ট কি আছে, বাট প্রশ্ন হচ্ছে যে আপনি ইউনুস সাহেবকে প্রেসিডেন্টের ওথ টেকিং এ আপনি ইউনুস সাহেবকে তো সাথে নিয়ে বসলেন কেন? হোয়াট ওয়াজ দ্য রিজন? এই রিজনটা কি হচ্ছে আপনার লন্ডন মিটিং ওনার সাথে, যার বেসিসে ইলেকশন হয়েছে, যেখানে আপনার প্রটোকল হচ্ছে যে পাস্ট প্রেসিডেন্ট সবাইকে ইনভাইট করবেন, ইউ ডিড নট ইনভাইট দেম। তো এটাকে কি বলবো? তো বর্তমানে বাংলাদেশে কোনো গভর্নেন্সই নাই, ইটস অ্যান ইমম্যাচিওর গভর্নমেন্ট, টোটালি ইমম্যাচিওর। এই গভর্নমেন্ট কিছু জানেই না দেশ কিভাবে চালাতে হবে। একজন আপনাকে বলে দিল 2 বছর পর্যন্ত আমরা এই কারেন্ট বা এইগুলির এই অবস্থায় থাকবে, আর ফাইন্যান্স মিনিস্টার বলে দিল। হোয়াট স্টেপস হ্যাজ দ্য ফাইন্যান্স মিনিস্টার টেকেন? উইল ইউ প্লিজ এক্সপ্লেন উনি কি করছেন? উনি একটা, আমি 7 দিনের মধ্যে স্টক মার্কেটকে চেঞ্জ করে দেবো, বুলিশ মার্কেট করে দেবো, এন্ড দেন চাইনিজ যারা আমাদের পার্টনার আছে স্টক এক্সচেঞ্জে, তারা দেখেন এটাকে কোত্থেকে কোথায় নিয়ে যায়। সাংঘাই স্টক এক্সচেঞ্জ দি পার্টনার অফ ঢাকা স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ, কিন্তু উনি এখন পর্যন্ত কিছু করেছেন? কিচ্ছু করেন নাই। উনি পারবেনও না করতে, আইডিয়া নাই। উনি কি সিম্পলিফিকেশন করেছেন রুলস গুলির? যেখানে রেগুলেশন গুলি কমাতে হবে উনি করেছেন, যেখানে রেগুলেশন বাড়াতে হবে উনি করেছেন? করেন নাই, পারবেনও না করতে, বিকজ ওনার আইডিয়া নাই। যার উপরে আপনার ফাইন্যান্স মিনিস্টারের উপরে তো এমনি এলিগেশন আছে, চিটাগং চিটাগং স্টক এক্সচেঞ্জ কে কিভাবে করেছে, চিটাগং স্টক এক্সচেঞ্জের জমি কিভাবে নিয়ে ওইখানে সেরিনা হোটেল করেছে, চিটাগং স্টক এক্সচেঞ্জের জমি, অল কাইন্ডস অফ থিংস আর দেয়ার। আমি পত্রিকায় পড়েছি। ইউ হ্যাভ নট বিন এবল টু এক্সপ্লেন। আই লাইক দিস ম্যান। আমি তো ওনার সাথে যখন শেখ হাসিনার বিরুদ্ধে আমরা কথা বলছি, অনেক অনেক মঞ্চে মঞ্চে বলতে যেখানে মিটিং হয়েছে আমি তো ছিলাম। ওনাকে তো আই থট ইজ আ ভেরি ডিসেন্ট ম্যান, ভেরি লার্নেড ম্যান, উনি সাংঘাতিক করবেন, কিন্তু আনফর্চুনেটলি আমার ওনার সম্বন্ধে যে ধারণা ছিল ওই ধারণাটা তো আর আমার নাই এখন, বিকজ সামথিং দ্যাট হি শুড বি ডুইং হি ইজ নট ডুইং, একদমই পারছে না। আর আপনি যে বলেন
বাজেটের ডেফিসিট 2-2.5 লক্ষ টাকা, এইটা যদি 4 লক্ষ টাকায় না গিয়ে 4 লক্ষ কোটি টাকায় না দাঁড়ায়, তখন আপনি বলবেন এত খারাপ। আর এই পরিস্থিতিতে আপনি কোনো লোন কোথাও থেকে পাবেন না আপনি যদি ঠিক না করেন। ব্যবসায়ীরা ব্যবসা করতে চাচ্ছেন না। আপনার স্পিনিং মিলস গুলি কোনোটা 30% চলছে, কোনোটা 50% চলছে। ওরা কোনোভাবে চালিয়ে বাঁচার জন্য চালাচ্ছে, ওই বেতন টেতন দিতে হবে, এই করতে হবে। এই কারোর কাছে মিল চালানো, ফ্যাক্টরি চালানোর মতন পরিস্থিতি নাই, গ্যাস নাই, পাওয়ার নাই, কিচ্ছু নাই। আপনি কিভাবে চালাবেন? জেনারেটর দিয়ে আপনি কত, এই ডিজেল ভরে ভরে জেনারেটর দিয়ে আপনি কল কারখানা যে চালাবেন, এইটাতে আপনার এক্সপেন্সেস উইল গো আপ বাই 400 to 500%। 400 to 500%। আপনার যেখানে হয়তো 1 টাকা লাগতো আপনার গ্যাস আর ইসে, ওইখানে আপনি ডিজেল এনে জেনারেটর দিয়ে যখন চালাবেন, এটা 5 টাকা হয়ে যাবে। স্যার আমি আনুমানিক বলছি। আমরা ইউরোপে যারা থাকি, তারা ইলেকট্রিসিটিতে আমরা কিছু করি না। পানির হিটার থেকে শুরু করে রুম হিটার সব আমরা গ্যাসে। ভাইরা দেখলেন যে ইলেকট্রিসিটির আরো সহজ, কিন্তু করা হয় না কেন? কারণ ইলেকট্রিসিটির কস্ট আমাদের জন্য অনেক বেশি।